আপনি আপনার চিকিৎসার জন্য ডাক্তারখানায় গেছেন, কিন্তু সেই ডাক্তার একটি মানুষ না হয়ে একটি যন্ত্র বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে আপনার রোগের চিকিৎসা করছে একজন মানুষের থেকেও বেশি অ্যাকিউরেসির সঙ্গে, যার মধ্যে কোনো রাগ নেই, কোনো ক্লান্তি নেই, কিছুই নেই। সমস্ত প্রশ্নের উত্তর খুবই শান্তভাবে সে শুনছে এবং অ্যাকিউরেটলি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। আপনি স্কুল বা অফিসে যাচ্ছেন এবং বাড়িতে আপনার ছেলে পেলের দেখাশোনা করার জন্য মানুষরূপী এক যন্ত্র আছে, যেটি এআই। আসসালামু আলাইকুম। আজকের পডকাস্টে আমরা আলোচনা করব ক্যান এআই বিট হিউম্যান ইন্টেলিজেন্স, মানে এআই কি মানুষের বুদ্ধিমত্তাকে হারিয়ে দেবে অথবা মানুষকে আগামী দিনে গোলামে পরিণত করবে। আমার সঙ্গে আছে আমার ছোট ভাই অলিউর রহমান। আজকে আমরা আলোচনা করব এআই নিয়ে। অত্যন্ত ইন্টারেস্টিং টপিক হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকো। এআই এর বুদ্ধিমত্তা, মানে এআই যেভাবে উন্নত হচ্ছে বর্তমান সময়ে, সেটা চ্যাটজিপিটি নাম দিয়ে বলি অথবা ডিপসিক, যেটা সব থেকে বেশি এখন মানুষের মুখে মুখে। তো মনে হয় কি আগাম ভবিষ্যতে মানুষ তাদের কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে, মানে সমস্ত জায়গায় হয়তো আমরা আমাদের সমস্যা সমাধানের জন্য এআই এর কাছেই যাচ্ছি। যেমন তুমি বললা যে একজন পরিচারিকা অথবা ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসার জন্য। তো কি মনে হয় এআইটা কি আগে সংক্ষিপ্ত আমরা জেনে নিই। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটার বাংলা আমরা বলতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষ একটা ইন্টেলিজেন্স, এটাকে আমরা যেটাকে বলি হিউম্যান ইন্টেলিজেন্স। এআই এর অর্থ হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে মানুষ তৈরি করেছে। আমরা বিষয়টি ডিসকাস করছি যে এআই কি মানুষকে বিট করতে পারে। ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি সব জায়গাতেই আলোচনা চলছে। আসলে নতুন কোনো কিছু যখন আবিষ্কার হয় তখন এই ধরনের প্রশ্ন উঠে আসে। যেমন ধরেন ক্যামেরার বিষয়টা ধরি, যে একটা সময় আসবে যে মানুষের চোখ যদি অন্ধ হয়ে যায় বা মানুষ চোখে না দেখতে পায়, তো সে জায়গাতে এই ক্যামেরাকে বসিয়ে দেওয়া হবে এবং তার দ্বারা সে দেখতে পাবে, এমন কথা উঠে আসতো। তো এই ধরনের কথা উঠে আসে যখন নতুন কোনো কিছু মানুষের সামনে আবিষ্কার হয়, ইনভেন্ট হয়। অবশ্য বর্তমান সময়ে বায়োনিক আইয়ের ইনভেনশন হয়েছে। বায়োনিক আই মানে হচ্ছে এমন একটি কৃত্রিম চোখ, যে চোখটা আসলে যান্ত্রিক চোখ, মানে তোমার বিভিন্ন পার্টস কলকবজা মানে এই সমস্ত জিনিস দিয়ে তৈরি, তা মানুষের শরীরে ইমপ্ল্যান্ট করার বা মানুষের শরীরে লাগানোর প্রচেষ্টা চলছে আর কি, এবং সেটা অনেক ক্ষেত্রেই সাকসেসফুল। তো এক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু কিছু ফিল্ড আছে যে ফিল্ডে মানুষের থেকে অনেক গুণে এগিয়ে। যেমন ধরে নেন এই অনেক ক্ষেত্রেই, যেমন কোনো কিছু আমরা কাজ চাই কোনো মেশিনের দ্বারাতে, তো একজন মানুষ সে কাজটা দীর্ঘ সময় ধরে করে বা একটু সময় বেশি লাগে, সেখানেই যদি সেটা আবার কোনো এআই হয় বা কোনো মেশিন হয়, তাহলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি করে দেয় আমাদেরকে এবং খুবই নিপুণভাবে করে দেয়। তো এটা আংশিকভাবে বলতে পারি যে মানুষকে কিন্তু এআই ছাড়িয়ে গেছে কিছু কিছু দিক থেকে। যেমন এখনই বললাম যে অনেক ক্ষেত্রে কোনো কাজ আমরা এআই কে দিয়ে করাচ্ছি এবং মানুষের থেকে দ্রুত করে নিচ্ছি। ধরুন একটা আমার কাছে পিডিএফ ফাইল আছে যেটা 1000 পেজের বা তার থেকে বেশি। তো আমি চাইছি এখন এই পেজটিকে ছোট করব, 10 পেজের করব। তো এখানে একটা মানুষকে যদি দেওয়া হয় তাহলে সে দীর্ঘ সময় নেবে, তাকে ছোট করতে হবে। অনেক বিষয় আছে যে কোনটা রাখবো না, অনেক ভাবনা চিন্তার বিষয়। সেখানেই যদি আপনি কোনো এআই এর কাছে যান, মানে চ্যাটজিপিটি বা ডিপসিক, এবং তাকে বলি আমি যে আমার এটা 1000 পেজের, তুমি এটাকে 10 পেজের করে দাও, সে কিন্তু সেকেন্ডের মধ্যে করে দেবে। তাহলে এক্ষেত্রে কিন্তু মানুষের থেকে এআই এগিয়ে আমরা বলতে পারি। আসলে ব্যাপারটা হচ্ছে যে ইন্টেলিজেন্স, যেহেতু এইখানে আমরা ইন্টেলিজেন্সের কথা বলছি, হিউম্যান ইন্টেলিজেন্স এবং এআই ইন্টেলিজেন্স, তো বর্তমান সময়ে টেক্সট বেসড যে এআইগুলি আছে, বিশেষভাবে ওপেন এআই যেটাকে আমরা চ্যাটজিপিটি বলছি, এর ইনভেনশনের পর থেকে মানুষের চিন্তাভাবনা এবং কাজের দ্রুততা বেড়ে গেছে অনেক ক্ষেত্রেই। যেমনটি অলিরন বলছিল যে একটা 100 পেজের একটা পিডিএফ ফাইলকে আমি চাইলে সেটাকে সামারাইজ করে আমি 10 পেজে করতে চাইছি, অথবা এটি 500 পেজের একটি বই আছে যে বইটা আমি অত ধৈর্য নেই আমার পড়ার। তো তাতে আমি কি করলাম, আমি চ্যাটজিপিটিকে বললাম যে আমি ওইটার সামারি চাইছি, মানে বইটার যে মূল বক্তব্য, সেই বক্তব্যটি অনেক ক্ষেত্রে কি হয় ভূমিকাতে থাকে, কিন্তু সেটা পুরোপুরি হাইলাইটেড থাকে না। এবার আমি চাইছি যে ওই 500 পেজের বইটাকে আমি একটা সামারি আমি চাইছি। তো চ্যাটজিপিটি আমাকে উইদিন আ মিনিট, 1 মিনিটের মধ্যে সেটাকে, বর্তমান সময়টা আরো কমে যাবে অবশ্য। মানুষ যদি একটা ফটো আঁকার পরে সেটাকে সে সাজায়, যেটাকে আমরা মডার্ন সময়ে এসে এডিটিং বলছি, তো একটা মানুষ যদি একটা ফটো আঁকার পরে সেটাকে সাজায়, তো সেখানে তো তার অনেক বেশি সময় লাগে। সেই একই জায়গাতে একজন মানুষ
এআই এর ব্যবহার করে একটা ছবি তোলার পরে সেটাকে আপলোড করে দিচ্ছে এবং সে বলে দিচ্ছে যে ফটোকে আমাকে এডিট করে দাও বা সুন্দর করে দাও। তো এখানে অটোমেটিক এডিট হয়ে চলে আসছে 1-2 সেকেন্ডের মধ্যে বা 1-2 সেকেন্ডের মধ্যে, আর খুব সুন্দরভাবে। মানুষের মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে যে মানুষের মধ্যে ইমোশন বলে একটা জিনিস আছে। ইমোশন যেমন আমরা দুঃখে থাকি, আমরা কষ্ট পাই, আমরা হাসি, আমাদের মধ্যে অনুভূতি আছে। আমরা আমাদের পরিবারে আমার ভাই, আমার আব্বু, আমার আম্মুর সঙ্গে যে একটা আত্মিক সম্পর্ক, সেটি কিন্তু একটা ইমোশন। এটিকে যদি আমরা ক্যালকুলেটেড ওয়েতে মানে হিসেব করে যদি এর কোনো ব্যাখ্যা করি, তাহলে এর কোনো হিসেব নেই। যে আমি আমার ভাইকে কেন ভালোবাসি, অলিউর রহমান আমি তোমাকে কেন ভালোবাসি, আমি আব্বুকে কেন ভালোবাসি, ওয়াই মানে একজন মানুষ আরেকজন মানুষকে কেন ভালোবাসে, দ্যাট ইজ মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্ট একটি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে একজন মানুষের। এআই এর মাঝে মানে অনুভূতি বা ফিলিংস নেই, যেটা মানুষের মাঝে আছে। তো এটাও কিন্তু খুব একটি বড় জিনিস। এবং একটা আমি রিসেন্টলি আর্টিকেল পড়ছিলাম এবং সেখানে দেওয়া হয়েছে যে আপনি যেমনটা প্রথমে বললেন যে এমন একটা সময় আসতে চলেছে যেখানে চিকিৎসা করবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো বলা হচ্ছে যে ধরে নিন যেমনটা করোনার সময় হয়েছিল যে গ্যাস সিলিন্ডার আছে 10টি, 10 জন মাত্র অক্সিজেন পাবে আর পেশেন্ট আছে 15 জন। সেক্ষেত্রে এআইকে যদি সিদ্ধান্ত নিতে বলা হয় তো সে কি করবে? তো সে ভাববে নিজের মতো করেই, বলবেন হ্যাঁ 10 জনকে দেওয়া হোক আর 5 জনকে মেরে ফেলে দেওয়া হোক। অথবা কোনো একজন পেশেন্ট সে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে, তার সুস্থ হওয়ার বা সুস্থ হয়ে ওঠার কোনো চান্স নেই আর। তো সেক্ষেত্রে এআইকে যদি বলা হয় যে তুমি ডিসিশন নাও, তো সে কি করবে? সে ভাববে যে হ্যাঁ ফালতু ওষুধ নষ্ট করে টাকা নষ্ট করে তো কোনো লাভ নেই, তাকে মেরে ফেলে দাও, তো কোনো ইঞ্জেকশনের মাধ্যমে কিছুর মাধ্যমে সে মেরে ফেলে দেবে। তো এখানে যদি আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলে না সে যতই কষ্ট পাক, আল্লাহ যতক্ষণ না তাকে নিজে থেকে উঠিয়ে নিচ্ছে, তাই কিন্তু ইসলাম নিজে থেকে মানে এখানে ইমোশনের জায়গাটা চলে আসছে যে হ্যাঁ ঠিক আছে সেই প্রাণের কোনো কাজ নেই, আমি জানি যে পরে সে সুস্থ হয়ে উঠবে না, হয়তো সে ব্রেন ডেড হয়ে গেছে, মানে এমন একটা অবস্থায় চলে গেছে যেখান থেকে ও ফিরে আসবে না। বর্তমান সময়ের মেডিকেল সায়েন্স বলছে হ্যাঁ সে ফিরে আসবে না। অ্যান্ড দেন সেই সময় একজন মানুষ তবুও তার মধ্যে একটা হোপ কাজ করে যে ঠিক আছে ওই মানুষটা যদিও সে মারা যাবে কিন্তু আমার কোনো রাইট নেই তার প্রাণকে মানে মেরে দেওয়ার। এখানে একটা জিনিস ইন্টারেস্টিং আছে, সেটা হচ্ছে আমরা যদি বলি যে একজন মানুষ কেন, মানুষের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি আমরা বলতে পারি পার্ট আছে যেটাকে আমরা রূহ বলি, আত্মা। এবং এই সম্পর্কে কোরআনের একটি আয়াতের কথা এই মুহূর্তে মনে পড়ছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, যে আত্মা কি, হোয়াট ইজ সোল। রাসূলকে উত্তর দিতে বলছেন আল্লাহ যে তাদের বলে দাও কুলির রূহ মিন আমরি রাব্বি। আমরা বলতে পারি যে হ্যাঁ ওই জিনিসটাই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে যদিও তারা অনেক বেশি অ্যাডভান্সমেন্টের জায়গায় যদিও চলে যাক, তবুও কিন্তু এই আত্মা যে জিনিসটা, একজন মানুষ যে কারণে এই জিনিসটার বিশেষ একটা অনুপস্থিতি থাকবে, সব দিনই থাকবে, আগামীতেও থাকবে। আচ্ছা ঠিক একইভাবে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে মানে কয়েকটা অ্যাসপেক্টে যদি আমরা দেখি, তাহলে বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজের এরিয়াগুলি কোনগুলি, কাজের এরিয়া মানে কোন এরিয়াতে কাজ করছে বর্তমান সময় যদি আমরা দেখি ভালোভাবে, তাহলে দেখবা যে বেস লেভেলের কাজগুলি কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যম দিয়ে হচ্ছে। বেস লেভেল, অ্যাডভান্স লেভেলের নয়। যেমন ধরো একজন ক্রিয়েটিভ পার্সন, ধরে নাও একজন ক্রিয়েটিভ কোনো একজন মানুষ, ক্রিয়েটিভ বলতে গেলে আর্টিস্ট ধরে নিলাম, কোন একজন সঙ্গীত শিল্পী ধরে নিলাম আমরা। তো সেই সঙ্গীত শিল্পী যে অত্যন্ত বেশি ক্রিয়েটিভ, তার জব রিপ্লেসের মতো পরিস্থিতি এখনো আসেনি। যদি ওপেন এআই আসার সময় প্রায় একই সঙ্গে শুধু ওয়াশিংটন ডিসিতে প্রায় 25,000 মানুষের বেস লেভেলের কাজ যারা করতেন তাদের কাজ কিন্তু তারা হারিয়ে দেয়। কারণ হচ্ছে যে আমি স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে কাকে হায়ার করবো, একজন সাধারণ মানুষ স্ক্রিপ্ট লেখে, অথবা আমি বলতে পারি যে একটা পিডিএফ কে এডিট করবে কারা, যারা মোটামুটি সাধারণ মানুষ বা কম্পিউটার অপারেটর তারা করবে। তো প্রথম রিপ্লেসমেন্টের যে জায়গাটা এখন পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এত বেশি অ্যাডভান্সও হয়ে যায়নি যে আপনার অনেক বেশি ক্রিয়েটিভ কাজগুলি করতে পারবে। হ্যাঁ অনেক ফিল্ডে করছে, কিন্তু তারও কারেকশন দরকার হচ্ছে, কারণ এরর আসছে, সেখান থেকে অনেক এরর আসছে। আমরা আলোচনা করছি যে এআই মানুষকে কি ছাড়িয়ে যেতে পারে, মানে তার থেকে এগিয়ে যেতে পারে।
তাহলে দূর ভবিষ্যতের কথা যদি আমরা ভাবি তাহলে হতে পারে এটা কেমন, ধরে নিই একটা ক্রেন ধরি আমরা, সেই ক্রেন কিন্তু খুব ভারী ওজনের জিনিস তুলতে পারে, সে তুলতে পারে কিন্তু ওটা অপারেট করছে একজন মানুষ, কিন্তু একটা ভারী ওজনের জিনিস তুলে নিচ্ছে, একটা বিল্ডিং কেউ তুলে নিচ্ছে ওপরে। এবার ধরে নিই যে সেই ক্রেনে এআই যুক্ত করে দেওয়া হলো, যে এআই নিজে থেকে ফাইসালা নিতে পারে বা নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে। তো এবার ধরে নিই যে ক্রেনের খুব বেশি শক্তি, যে নিজে থেকে কোনো কিছু তুলতে পারে, মানুষের দ্বারা অপারেট করে কোনো কিছু তুলতে পারে, এখন তাতে এআই যুক্ত হয়ে গেল, তো এখন তো সে মানুষকে হারিয়ে দিতে পারে। যেহেতু ওর মধ্যে এখনো ইন্ডিপেন্ডেন্ট মানে একটা স্বাধীনভাবে ভাবার ক্ষমতা, মানে টিল টুডে আজ পর্যন্ত স্বাধীনভাবে ভাবার ক্ষমতা এখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে হয়নি। যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে, এটি লার্নিং মডেলে আছে। লার্নিং মডেল বলতে গেলে আপনি যে ডেটা ফিড করাচ্ছেন বা আমরা যে ডেটা ফিড করাচ্ছি, যে ডেটাটা ওকে ইনপুট দিচ্ছি, সেই ডেটার ভিত্তিতে মানে বেস্ট রেজাল্ট সে আমাকে আউটপুট দিচ্ছে। হ্যাঁ, এখানে কি আপনি ওকে ট্রেন করতে পারেন অ্যাকর্ডিং টু ইয়োর নিড। আপনি যে জিনিসটা চাইছেন সেই জিনিসটার ভিত্তিতে আপনি তাকে ট্রেন করতে পারেন যে ঠিক আছে আমার জনরা হচ্ছে যে আমি একজন টিচার, ধরে নিলাম আমি একজন টিচার, এবং টিচার হিসেবে আমি তাকে বলছি যে আমি টিচার, আমার কোন কোন জায়গাগুলো ইমপ্রুভমেন্টের দরকার আছে, আমার প্রতিষ্ঠানে কোন কোন জায়গাগুলো দরকার আছে। দেন সে অ্যাজ এ ট্রেনার, অ্যাজ এ টিচার্স ট্রেনার আমাকে সে মানে বেস্ট পসিবল ওয়ে আমাকে সে সাজেস্ট করবে যে এই জিনিসটা করো। তো এখনো পর্যন্ত যে ও ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে অনেকটি সত্তা তৈরি করে মানুষকে হার্ম করবে এ ধরনের পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি। তবে হ্যাঁ, অনেকেই ঠিক আছে মানে এআই এর ক্রিটিক্স আছে, মানে প্রত্যেকটা যুগে একটা জিনিস হচ্ছে যে যখন কোনো জিনিস ইনভেন্ট হয় তখন তার একটা ক্রিটিক্স, একটা মহল সেটাকে অপোজ করে, মানে তার বিরোধিতা করে। তো একটা ক্রিটিক্স আছে যারা বলে যে না, এই ইনভেনশন ঠিক আছে, এটি মানুষের মানে একটা রেভলিউশনারি একটা দিক মানুষের উদ্ভাবন করেছে, কিন্তু হ্যাঁ এর মধ্যে এর একটা লিমিটেশন থাকা উচিত, এটাকে লিমিট করতে হবে, না হলে হয়তো মানুষকে ছাড়িয়ে যাবে। Now, I'm a researcher who studies AI's impacts on society, and I don't know what's going to happen in 10 or 20 years, and nobody really does. But what I do know is that there's some pretty nasty things going on right now, because AI doesn't exist in a vacuum. কিন্তু অদূর ভবিষ্যতে কি হবে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে আমরা প্রেডিক্ট করতে পারি যে ভবিষ্যতে এমনটা হতে পারে। হ্যাঁ, প্রেডিক্ট করতে পারি মেবি। কিন্তু এখানে শেষ কথা এখানে আসে যে হ্যাঁ, মানুষের মধ্যে যে প্রত্যেকটি পরিস্থিতিকে মানিয়ে নিয়ে সেই পরিস্থিতির মতো চলার যে ক্যাপাসিটি সৃষ্টিকর্তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদের দেওয়া হয়েছে, সেইটা কিন্তু নেই। একজন মানুষের কথাই ভাবো তুমি, যে সে কোন পরিস্থিতিতে নিজেকে সার্ভাইভ করতে পারে। সে 5 স্টার জীবনযাপন করতে অভ্যস্ত হলে সে সেই জীবনে চলতে পারে। আবার দেখা যাচ্ছে যে একজন বেগার, যে ভিক্ষুক সাধারণ মানুষ, একদম ওখানেও সার্ভাইভ করছে সে। তো মানুষের মধ্যে কি যে সিচুয়েশনের অনুযায়ী সে নিজেকে তার মতো খাপ খাইয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং তার থেকে সবথেকে বড় জিনিস হচ্ছে যে একজন এআইকে তুমি যদি জিজ্ঞাসা করো ডেফিনেশন বাই ডেফিনেশন, যে আচ্ছা আব্বু মানে আমি আমার আব্বাকে কেন ভালোবাসি, আমার মাকে কেন ভালোবাসি, আমার সন্তানের সঙ্গে আমার যে সম্পর্ক সেই সম্পর্কটা কিসের, তখন এর কোনো সুনির্দিষ্ট ডেফিনেশন নেই, সুনির্দিষ্ট কোনো ডেফিনেশন নেই। আমি আমার মাকে ভালোবাসি এবং সেটা আনকন্ডিশনাল লাভ। হ্যাঁ, এটা যদি আমি বলি যে আমার মা আমাকে জন্ম দিয়েছে এবং জন্ম দেওয়ার জন্য আমি, আচ্ছা জন্ম দেওয়ার জন্য কতটুকু টাকা দিতে হবে, আমি ক্যালকুলেটেড ওয়েতে যদি বলি ঠিক আছে জন্ম দিয়েছে তার জন্য আমি এত টাকা দিতে হবে। যেমন বর্তমান সময়ে আমরা কি বলতে পারি, এখন এখানে আর একটা জিনিস চলে আসবে, সেরোগেট মাদার। সেরোগেট মাদার মানে হচ্ছে যে গর্ভ ভাড়া, মানে বিদেশিরা এসে তারা জন্ম দেবে না নিজের বাচ্চাকে, সন্তানকে নিজের পেটে ধরবে না, টেস্ট টিউব বেবি টাইপের, এটা কিন্তু গর্ভ ভাড়া দেওয়া হয় আর কি। গর্ভ ভাড়া মানে অন্য মহিলার শরীরে তাদের কি বলে শরীরে ইমপ্ল্যান্ট করা হয় আর কথায়, শুক্রাণু এবং মায়ের এগকে একত্রিত করার পরে কিছুদিন ওখানে রাখার পরে মায়ের কোন এক ভাড়াটিয়ে মায়ের শরীরে গর্ভে এটিকে ইমপ্ল্যান্ট করা হয়, কোন ইঞ্জেকশনের মাধ্যমে ইমপ্ল্যান্ট করা হয়, ওটাকে রাখা হয়। এখানে কি হবে, এখানে ভাড়া দেওয়া হচ্ছে, ঠিক আছে তোমার গর্ভ আমি, তোমার পেটটাকে আমি ভাড়া নিচ্ছি 10 মাস বা 10 মাস 10 দিনের জন্য, বা এরকম যে টাইমটা হয় সেই টাইম ফ্রেমের জন্য, দেন আমি তোমাকে এত টাকা পে করবো। ঠিক আছে, দেখা যাচ্ছে আমি 5 লক্ষ টাকা পে করবো। আচ্ছা, আমরা তাহলে এআই নিয়ে যে কথাটি বলছিলাম যে এআই কি মানুষকে ছাড়িয়ে যেতে পারে, তো একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের সামনে উঠে আসলো যে অনুভূতি বা চেতনা, ইমোশন, এটা কিন্তু এআই এর মাঝে নেই, যেটা মানুষ এআই থেকে এগিয়ে। তো আরেকটা দিক আমরা বলতে পারি যে এআই এগিয়ে আছে স্মৃতির দিক থেকে,
ধরে নিই আমরা কতক্ষণে এতগুলি কথা বললাম, আমরা কি কথা বলেছি আমরা হয়তো ভুলে গেছি অনেকটাই, কিন্তু এআই কে যদি আমি এই কথাগুলো বলার পরে বলি যে আমি কি কি বলেছিলাম আমাকে পুনরাবৃত্তি করো বা আবার বলো তো সে হুবাহু সেই কথাগুলি কিন্তু আমাকে শুনিয়ে দিবে আবার। তাহলে এক্ষেত্রে কিন্তু এআই মানুষের থেকে এগিয়ে। আচ্ছা, এইটা একটা দিক। যেমন ঠিক একইভাবে আমরা যদি বলি, আমরা যদি ইতিহাসের দিকে যাই, বিশেষভাবে ইসলামিক থিওলজির কথা বলি, যেভাবে হাদিস সংরক্ষিত হয়েছে, এক একজন মুহাদ্দিস, এক একজন মুফাসসির, তারা যে পরিমাণ বই লিখেছেন, তারা যে পরিমাণ হাদিস মুখস্থ রেখেছেন, সেটার মেমোরির ক্যাপাসিটি, সেটার মানে যতটা মেমোরি লাগবে, সেটা বর্তমান সময়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক ক্ষেত্রেই একজন হিউম্যান ব্রেন, একটা মানুষের ব্রেনের যে ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি, সেই ম্যাক্সিমাম ক্যাপাসিটি তখনই আনলক হবে যখন সেটাকে আমরা 100% ইউটিলাইজ বা 100% ইউজের জায়গা আমরা নিয়ে আসতে পারবো। আমরা জানি না যে একজন হিউম্যান আলটিমেটলি, তুমি যদি এই কথাটা বলো যে আলটিমেটলি এআই কে তৈরি করেছে কে? মানুষই করেছে। দেন এইখানেই প্রশ্নটা আসে, যদি মানুষ তৈরি করে তাহলে এটা আসে যে ওর থেকে বুদ্ধিমত্তা মানুষের বেশি। হ্যাঁ, ইন টার্মস অফ মানে সেভিংস মেমোরি, কোনো জিনিসকে মনে রাখার যে ব্যাপারটা, সেটা আমি যেমন বললাম যে মুহাদ্দিসিন ইকরামগণের এত বেশি হাদিস মুখস্থ ছিল এবং তারা যে পরিমাণ কাজ করেছেন, আসমায়ে রিজালের কথা আমরা যদি বলি, বিভিন্ন যারা হাদিস বর্ণনাকারী তাদের জীবনীকে যেভাবে নোট ডাউন করা হয়েছে, তা একটা সমুদ্র। একজন মানুষের জীবনের সেই হাদিসগুলি বা সেই রিসার্চগুলি পড়েও শেষ করার মতো, মানে একজন মানুষের 60 বছরের জীবনে যদি একদম শুরু করে তাহলে সেটা পড়ে শেষ করা যায়। একদম আমাদের আসলাফগণরা যে বইগুলি লিখে গেছেন, একজন আলিম বলছিলেন যে কোনো একজন ব্যক্তি যদি তার পুরো জীবন ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত শুধু পৃষ্ঠা উল্টায়, তারপর শেষ করতে পারবে। সুবহানাল্লাহ। এবং আপনি যে কথাটা বললেন যে আমাদের আসলাফগণ তাদের স্মৃতিশক্তি এতটা বেশি ছিল যে কিছু পর্যায়ে আমাদের এআইও হার মেনে যাবে। তো এই কথাটা যখনই বললেন আমার ইমাম বুখারীর কথাটা মনে পড়ে যায়। ইমাম বুখারীর ক্ষেত্রে হয়েছিল, ঘটনাটা জানেন যে কিছু মানুষ তাকে হাদিস শুনিয়েছে, আসমায়ে রিজাল সহ হাদিস শুনিয়েছে। তো অনেক ক্ষেত্রে অনেক কেউ ভুল করেছে বা কিছু করেছে। তো ইমাম বুখারী অনেকজন মানুষ হাদিস শোনার পরে শেষে বলছেন যে প্রথম ব্যক্তি এই হাদিস পড়েছিলে, তার হাদিসের আসমায়ে রিজালটা এখানে হবে, তুমি এখানে বলেছিলে, ওই হাদিসটা অমুক জায়গায় এসেছে, অমুক জায়গাতে এসেছে। দ্বিতীয়জন ব্যক্তি এই হাদিস পড়েছিলে, তার আসমায়ে রিজালগুলি এগুলি, আর এই রিজাল্টটি এখানে আসবে, এটি এখানে আসবে। সানাদ হুবাহু সানাদ পড়ে আর কোন রাবি কোথায় আসবেন সম্পূর্ণ কিছু একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে দিয়েছিল। এই ঘটনা কিন্তু খুব প্রসিদ্ধ একদম। এবং এআই এর ক্ষেত্রে এখন যেটা আমরা দেখি, চ্যাট জিপিটির ক্ষেত্রে, চ্যাট জিপিটিকে একই প্রশ্ন 3-4 বার করলে কিন্তু সে ঘুলমুল পেকে যায় এবং ভুল উত্তর দিয়ে দেয় অনেক ক্ষেত্রে। এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে মানুষ এগিয়ে, বা আমাদের আসলাফগণরা তাদের ব্রেনকে ব্যবহার করেছেন বেশি মাত্রায়, তার জন্য তারা বর্তমানের এআই থেকে এগিয়ে, সত্যি তারা এগিয়ে। তবে একটা জিনিস এখানে যে একজন মানুষ তার ব্রেনের কতটুকু ব্যবহার করে, আমরা মানে যদি মোটামুটি একটা রিসার্চে বলা হচ্ছে যে একজন মানুষ 10-12% একজন মানুষ তার ব্রেনের ব্যবহার করে। এবং বলা হয়ে থাকে যে আলবার্ট আইনস্টাইন উনি নাকি 10% তার ব্রেনের ইউজ করেছিলেন। কতটা সত্য জানি না, কিন্তু বলা হয়। যাই হোক, হ্যাঁ, তো একজন মানুষ তার ব্রেনের 10% ইউজ করার মাধ্যমে ওপেন এআই তৈরি করে ফেলছে, টেক্সট মডেল, ডিপসিক তৈরি করছে, চন্দ্রে যাচ্ছে এবং আগামীতে সেখানে গিয়ে বসতি স্থাপন করার চিন্তা ভাবনা চলছে। দেন হিসেব করো যে একজন মানুষ যদি তার 100% ব্রেন ক্যাপাসিটি ব্যবহার করতে পারে, দেন এই রেজাল্টটা কোন জায়গায় যাবে? একদম সুবহানাল্লাহ, অনেক অনেক মানে এই রেজাল্টটা কোন জায়গায় যাবে? এবং এখানে আরেকটা প্রশ্ন এসে যায় যে ঠিক আছে, এইখানে এআই এসে একদিক থেকে মানুষকে আমরা বলতে পারি যে মানুষকে হ্যাঁ এই জায়গায় বিট করে দেওয়ার মতো জায়গায় হয়তো আসছে, মানে মানুষ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। কেমন ডিপেন্ডেন্ট? মোবাইল ব্যবহার করা, আমরা আর্লি 2000-এর কথা যদি বলি, মানে 2000-2006 এরকম সময়ে যখন ফোন কেবলই আসতে লেগেছে, মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে নোকিয়ার সেই 5233, তারপরে নোকিয়া, হ্যাঁ ওই 3110 এইসব টাইপের কিপ্যাড ফোন আপনাদের কাছে ছিল হয়তো, মানে ওটা একটা আলাদা মানে ব্যাপার। নোকিয়ার সেই ফোনের সময় দেখবা যে তোমার 50টা 60টা পর্যন্ত নাম্বার মুখস্থ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ছিল সেই সময় ছিল একদম ঠিক। যে আব্বুর নাম্বার কত এত, বড় ভাইয়ের নাম্বার কত এত, ওই গ্রামের অমুক চাচার উনি ফোন নিয়েছেন ওনার নাম্বার কত এত। এখন একজন মানুষকে যদি বলো ফোন একটা কজনের ফোন নাম্বার মনে রেখেছে এভারেজে, তোমার কি মনে হয়? সত্যি 1-2টা ছাড়া তোমার কজনের মনে আছে? অনেস্টলি বলতে গেলে আমার সেই তো 3-4 জন ছাড়া নেই। আমার তোমার ফোন নাম্বার মনে নেই, আমার আপনার নেই, ঠিক আছে। আমার আব্বুর নাম্বারটা মনে আছে, আর আমার ছোট ভাই ডেইলি কথা হয়, ফোনে কথা হয়, কতবার কথা হয় আল্লাহই জানে, বহুবার কথা হয়, হোয়াটসঅ্যাপ মেসেজ হচ্ছে, কিন্তু নাম্বারটা মুখস্থ নেই। তো এইখানে একটা জিনিস আমরা যেটা বলছি যে মানে ধরে নিন যে মোবাইলটা হারিয়ে গেছে, আপনার মোবাইলটা হারিয়ে গেছে, অ্যান্ড দেন আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছি, অথবা ও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছে, দেন এই জায়গায় আমার নাম্বার মুখস্থ নেই। মানে আমার যে হিউম্যান যে ক্যাপাসিটি, আমার যে সেই জায়গাটা আমি নষ্ট করে ফেলছি। এটা কিন্তু যান্ত্রিক সভ্যতার একটা নেগেটিভ দিক বলতে পারি, যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কি হারাবে, আমরা আগেই হেরে গেছি। আজকের কথাই বলছি, লেখার মানে যে একটা মানে ট্রেন্ড ছিল, মানুষ যে লেখালেখি করতো, সেই লেখালেখি তুমি একটু আগে বলছিলে যে এডিট করা, মানে ইমেজ এডিট করার ব্যাপারটা, ইমেজ এডিট করা মানে ইটসেলফ এটা হচ্ছে একটা আর্ট। ঠিক আছে, যে একটা তুমি এডিট করছো, তুমি একটা ভিডিও এডিট করছো, অথবা তুমি একটা ল্যান্ডস্কেপে আঁকছো, তুমি একটা ইমাজিন করছো কোন একটা ল্যান্ডস্কেপকে। হ্যাঁ, আমি কোনোদিন সেই জায়গায় যাইনি, আমি ধরে নিচ্ছি যে একটা সূর্য উঠছে, সেখানে অনেক পাহাড় আছে, খুবই গ্রিনারি আছে, পাশ দিয়ে ঝর্ণা যাচ্ছে। একজন মানুষের যে হিউম্যান ইমাজিনেশন, মানুষের যে একটি ভাবনা, তার যে একটা নিজস্বতা, এটা আমি কি করছি, ওখানে আমি প্রম্পট লিখছি, ঠিক আছে। তোমার একটা এআই কোনো ইমেজ জেনারেটেড যে আপনার সফটওয়্যারগুলো আছে যেগুলো, সেখানে আমি কি লিখছি, প্রম্পট লিখছি যে আমি চাইছি এমন ধরনের একটা ল্যান্ডস্কেপ যেখানে সূর্য উঠছে, পাশ দিয়ে ঝর্ণা বইছে, একদম খুব গ্রিনারি, ছোট্ট একটি গ্রাম আছে এবং খুবই সুন্দর একটি জায়গা, আমাকে করে দাও। তো এইখানে তুমি জাস্ট কয়েকটা লাইন লিখছো, অ্যান্ড দেন সে তোমাকে জেনারেট করছে তার মতো করে একটা ভার্সন। ইট ইজ নট ইউর ভার্সন। কিন্তু তুমি অ্যাজ এ হিউম্যান যদি ইমাজিন করো, তাহলে তোমার ইমাজিনেশনটা অনেক ভালো হবে। অবশ্যই ভালো হবে। তাহলে আমরা বলতে পারি যে এই আধুনিক সভ্যতা বা আধুনিক জগতে বা এই ডিজিটাল সময়ে মানে এটা ক্ষতিকর দিক বলতে পারি। একদম ক্ষতিকর, অবশ্যই ক্ষতিকর। তার জন্য একটা বিখ্যাত উক্তি আমার মনে পড়লো, কোন একজন ব্যক্তি বলেছিলেন যে এই সোশ্যাল জগৎ বা আধুনিক জগৎ মানুষকে বেগ দিয়েছে কিন্তু আবেগ কেড়ে নিয়েছে। একবার আমরা ভাবি যে 90s সময়ে যে চিঠি আসতো, সেই চিঠি খুলে পড়ার যে আত্মিক প্রশান্তি, যে মানুষের তৃপ্তি আসতো, এখনকার কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজে সেটি নাই। একদম। আমি এইখানে আমার কাছে একটা বই আছে, বইটার নাম হচ্ছে সাইকোলজিক্যাল ক্রাইসিস। বইটা শুধুমাত্র আমি কিনেছি, মানে আমি চেষ্টা করছি যে এই পেপারের বইয়ের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে। অনেস্টলি আমি জানি না এই বইটা কবে শেষ করতে পারবো। আমি চাইছি যে আমরা চাইছি যে বইয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হোক। মানে ডিজিটাল এই সময়ে আমরা যে মানে আমরা যে মানুষ হওয়ার জন্য যে মৌলিক বিষয়গুলো, সেটা যেন আস্তে আস্তে একটা মানে অন্যরকম হয়ে যাচ্ছে। যেমন আমাদের দুঃখ, আমাদের হাসি কান্না, সমস্ত কিছু মানে ইমোজির মাধ্যমে শেয়ার হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে কেউ একজন মারা গেছে, তো সে একটা ইমোজি, স্যাড ইমোজি পাঠিয়ে দিচ্ছে। তো যাই হোক, অনেক ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি মানে কনক্লুশনে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো মানুষকে অনেক ক্ষেত্রেই হয়তো হারিয়ে দেবে। আগামীতে হয়তো সে একটা ইন্ডিপেন্ডেন্ট বুদ্ধিমত্তা হিসেবে বাইরে বেরিয়ে আসবে, একটা স্বাধীন বুদ্ধিমত্তা নিয়ে, এবং সে নিজের মতো করে সমস্ত কিছু করবে। আমাকে কোনো প্রোগ্রামিংও হয়তো আগামী দিনে দরকার হবে না, যে আমি সেখানে একটা কোডিং দিলাম, তাকে একটা নির্দিষ্ট কি বলে সমস্ত কিছু বলে দিলাম এই করতে হবে, না, এটা বলা দরকার নেই। সে প্রয়োজন মতো হয়তো এই কাজগুলি করবে, কিন্তু তার আগেই একজন মানুষ যন্ত্রের কাছে ডিপেন্ডেন্ট হয়ে নিজের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিকে সে হারিয়ে ফেলছে। আজকে হিসেব করো যে একজন মানুষের স্ক্রিন টাইম মোবাইলে 6 থেকে 7 ঘন্টা। 7 ঘন্টা, অবশ্যই। আজকে আপনি চেক করুন আপনার মোবাইলটা, সেখানে দেখবেন যে আপনার ওয়াচ টাইম, আপনার ইউটিউব স্ক্রলিং আছে, ফেসবুকে স্ক্রলিং আছে, অনেক কিছু আছে যেখানে 6 থেকে 7 ঘন্টা আপনি ওয়েস্ট করছেন মোবাইল স্ক্রিনে, এবং সেই কোম্পানিগুলো তাই চাই। যাই হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে কথাটা আর একটা আমি এখানে বলার প্রয়োজন মনে করছি, সেটা হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অ্যাজ এ মুসলিম, আমরা মুসলমান হিসেবে আমাদের অংশগ্রহণ কোন জায়গায়, মানে এটা হচ্ছে একটা আলাদা একটা পার্ট, যে আমরা কি কনজিউমার শুধুমাত্র, মানে আমরা কোন জায়গায় অবস্থান করছি।
এখানেও কিন্তু তাহলে কি আমরা বলতে পারি যে মুসলমানদেরকেও এই ফিল্ডে আসা দরকার মানে এটি ফরজ তাদের জন্য, এটি ফরজ তাদের জন্য। আমরা যত পিছিয়ে যাব, আজকে দেখো যে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা কনজিউমার মানে কি? কনজিউমার মানে হচ্ছে যে যারা আমরা ভোগ করছি শুধু। আমি ডিপেন্ডেন্ট একজন মানুষ, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে ডিপেন্ডেন্ট, মানে এআই এর উপরে ডিপেন্ডেন্ট, আমি মোবাইলের উপরে ডিপেন্ডেন্ট, আমি কি বলে ওদের অন্য যারা প্রযুক্তি তৈরি করছে, যারা ইনভেন্ট করছে, তাদের প্রযুক্তির উপরে আমরা ডিপেন্ডেন্ট। কালকে যদি এইটি কোনোভাবে বন্ধ করে দেওয়া হয়, যেহেতু আমরা কনজিউমার, আমরা কি কনজিউম করছি এটিকে, আমাদের অবস্থাটা কি হবে, কোন জায়গায় যাবে? এবং আপনি যেটা বললেন যে এআই আমাদের জন্য মানে আবশ্যিক একটি বিষয়, দরকার আমাদের জন্য। কেন? কারণ হচ্ছে ধরেন একজন সাধারণ মানুষ যে নিত্যদিনে এআই ব্যবহার করে, সে যদি সেখানে গিয়ে আল্লাহর ব্যাপারে জিজ্ঞাসা করে, তো সে তো এআই লজিক্যালি উত্তর দিবে, আর ব্যক্তি বিশেষে তার উত্তর ভিন্ন হবে। অনেক ক্ষেত্রে সে আল্লাহকে বা স্রষ্টাকে অস্বীকারও করে দিবে হয়তো, মানে তাকে যে ইনফরমেশন দেওয়া হবে সে ভিত্তিক সে উত্তর দিবে। সেখানে যদি একটা মুসলিম মানুষের দ্বারা তৈরি এআই থাকতো, তাহলে কিন্তু সে ইসলামিক পার্সপেক্টিভ থেকে উত্তর দিত। এটা একটা দিক যে এই জায়গায় আমাদের ইনভলভমেন্ট নেই। আমরা যদি বলি এটা ফুড চেনের সব থেকে নিচের জায়গায় আমরা বাস করছি, মানে আমরা শুধুমাত্র উপভোক্তা, আমরা শুধু খাচ্ছি। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যখন কথা বলছি, আপনাদের অনেকে হয়তো শুনবেন, ভিডিওটি দেখবেন আপনারা, আপনি ভেবে দেখুন যে সেই জায়গায় আমার অংশগ্রহণ কতটুকু। আজকে আমরা চ্যাটজিপিটি নিয়ে কথা বলছি, সেখানে মুসলিমদের অবস্থানটা কোন জায়গায়? আজকে আমরা অন্যান্য প্রযুক্তির কথা বলছি, সেখানে আমাদের অংশগ্রহণ কোন জায়গায়? আমরা শুধুমাত্র সেটাকে ভোগ করার কথা ভাবছি যে হ্যাঁ আমরা এটা ব্যবহার করতে পারছি, এটা অনেক বড়, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ব্যবহারও করতে জানি না আমরা। একদম। আমি একটা জিনিস সার্চ করছিলাম চ্যাটজিপিটিতে, এটা এরকম যে আমি একটা হাদিস আমার মনে আসছিল, অর্থটা একটু মনে আসছিল, কিন্তু হাদিসটা ঠিক কেমন ইবারত আছে সেটা আমার মনে আসছিল না। তো আমি সেভাবে মনে যেটুকু আসছিল সেভাবে সার্চ করলাম। তো সার্চ করার পরে সে হাদিস তো আসেনি, ওই নিজের মতো করে আরবি এবারও দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে রাহ বুখারী। এবং আমি বুখারী এবার মূল টেক্সট বই গিয়ে খুঁজছি, এরকম কোনো হাদিস নেই, কিন্তু এআই সেখানে নিয়ে থেকে তৈরি করে দিয়ে দিয়েছে। এখানে যদি একটা মুসলিম মানুষের দ্বারা আবিষ্কৃত এআই থাকতো, তাহলে কিন্তু আমি পেয়ে যেতাম খুব সহজেই। ঠিক একইভাবে প্রশ্ন উত্তরের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানুষ ইসলামিক প্রশ্ন কিন্তু এআইকে জিজ্ঞাসা করছে। অনেকেই আমার ফ্রেন্ডস সার্কেলে অনেক আছে, তারা বলছে যে ইসলামিক বিষয়গুলো কোথা থেকে জানো? তো বলছে আমরা এআই থেকে জানি, চ্যাটজিপিটি বা ডিপসেক এখান থেকে জানি। উত্তর কিন্তু সে ভুলভাল দিচ্ছে, কেননা সেটা তো কোনো মুসলমান দ্বারা নিয়ন্ত্রিত না। এআই কোনো না কোনো পর্যায়ে তো নিয়ন্ত্রিত কোনো মানুষ দ্বারা, কিছুটা হলেও। না, ওকে তুমি যে ডেটা ফিড করিয়েছো সেই ডেটার ভিত্তিতে, ও তো হচ্ছে তোমার মানে টেক্সট লার্নিং একটা জিনিস, তুমি যে ইমোশনের ভিত্তিতে তুমি যা প্রশ্ন করছো সে তোমাকে সেই টাইপের উত্তর দিবে। এবার যদি কোনো একজন ব্যক্তি থাকতো, মুসলমান কোনো ব্যক্তি হতো, তাকে ইসলামিক ডেটাগুলি দিত, ইসলামিক দিক থেকে দিত, তাহলে যদি ইসলামিক কোনো প্রশ্ন করতাম তো সঠিক উত্তরটি ভেসে উঠতো। যদিও সেই ডেটাতে অনেক মানে বিলিয়ন এবং ট্রিলিয়ন ডেটা ফিট করানো হয়েছে, সেখানে হাদিস করানো আছে, কিন্তু যাই হোক এখানে একটা ড্রব্যাক আমরা বলতে পারি যে আপনি যে কোনো মুহূর্তে আপনি ডিভিয়েট হতে পারেন, মানে ইন টার্মস অফ ইনফরমেশন, যে আপনি একটা হাদিস বা কোরআনের ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন এর উপরে। মানে এআই শেখ, আগে গুগল শেখ ছিল, এআই শেখ, এখন এআই শেখ, ঠিক আছে? মানে আমরা বলতে পারি যে এআই এর কাছ থেকে ফতোয়া নেওয়া যাবে না, একদম না, কোনোভাবে না। খুব হয়তো খুব সুন্দর উত্তর দিয়ে দিচ্ছে দলিল সহকারে, তাখরিজ সহকারে, তারপরেও না, সে মানুষের কাছেই যেতে হবে। সে দেখা যাচ্ছে যে তাখরিজটি সে করেছে, যে মানে যাদের নামগুলি উল্লেখ করেছে সেই নামগুলি হয়তো কোনো বেশি নেই, কিন্তু সেখানে হয়তো কারো নাম এমনি বলে কারো একজন নাম। আর একটা মজার কথা আমি বলে দিই, আমি একটা আরবি ইবারত দিয়েছি এবং ইবারতটাকে বলছি এটাকে আমাকে ট্রান্সলেট করে দাও, তর্জমা করে দাও। তো ওখানে আছে কওয়ালা আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ বলেছে, তো সেখানেও লিখেছে আল্লাহর বান্দা বলেছে। মানে ওর মধ্যে অনুমতি নেই যে আব্দুল্লাহটা একটা নাম, ও আব্দুল্লাহ বলে আল্লাহর বান্দা লিখেছে বলে তর্জমা করেছে। এখানে একটা জিনিস ইন্টারেস্টিংলি, একজন মানুষ যখন কথা বলে, তো হিউম্যান ইমোশনের ব্যাপারটা কি আমরা বুঝতে পারি। হিউম্যান ইমোশন হচ্ছে তার বাচনভঙ্গি, তার চেহারার বিভিন্ন আকৃতি, তার গলার টোন, এই সমস্ত দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে সে মানুষটা আসলে কি বলতে। যেমন ধরো আমি কাউকে জিজ্ঞাসা করলাম যে তুমি কেমন আছো, সে বললো ভালো আছি। তো ভালো আছি মানে ভালো আছি, আবার যদি বলে আমি ভালো আছি, তো এই যে ভালো, দুই ভালোর মধ্যে যে ডিফারেন্স। আমি কাউকে বললাম কেমন আছো, ভালো আছি, তো এই যে ভালো, এই ভালো কিন্তু
তুমি অ্যাজ এ হিউম্যান সেইদিকে ক্যালকুলেট করতে পারবে যে আসলে ভালোটা কি, কেমন ভাবে ভালো আছে, আদৌ ভালো আছে না খুব দুঃখের মধ্যে আছে না কি ভালো আছে। তো মানে হিয়ার ইজ এ ডিফারেন্স। হ্যাঁ, খুব একদম গুরুত্বপূর্ণ কথা বললেন যে মানুষ কিন্তু কথা স্বরে মানে কেমন ভাবে কথা বলছে সেভাবে বুঝে যায় যে হ্যাঁ সে অ্যাকচুয়াল ব্যক্তিটি কি বলতে চাইছে। সেখানে এআই কাছে যদি সে যায়, ভালো আছে বললে সে সাধারণ নিয়ে ভালো আছে, কেউ আগে জিজ্ঞাসা করছে কেমন আছো, আপনি যেমনটা বললেন যে ভালো আছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি সে ভালো নাই, রেগে বললো। কিন্তু এআই কে যদি বলা হয় কেমন আছো, ভালো আছি, সে অ্যাকচুয়াল ধরে নিয়ে ভালো, ও ক্যালকুলেট করবে যে ভালো দ্যাট মিন ভালো। হ্যাঁ, মানে এর কোনো সেকেন্ড অপশন না। এবারে তোমাকে বোঝাতে হবে যে ভালো দেখো এই টনে যদি হয় তাহলে এটাই ভালো। এবারে মানে এটা জটিল একটা বিষয়। যাই হোক, আমি যে জিনিসটা বলতে চাইছি যে যাই হোক এত বেশি অ্যাডভান্সমেন্টের জায়গায় এখন পর্যন্ত যায়নি এআই, যে যেখানে আপনি মানে অ্যাজ এ হোল আমি যদি বলতে একজন স্টুডেন্ট, দেন আমি আমার পড়াশোনা ইত্যাদি সমস্ত কিছু আমি কোনো একজন মানুষের ইন্টারাকশন বাদ দিয়ে আমি এআইকে জিজ্ঞাসা করছি। হতে পারে ক্যারিয়ার কাউন্সেলিং এর ক্ষেত্রে যে আমি এরপরে পড়াশোনা কি করবো, হ্যাঁ এটা হতে পারে যে আমি তার কাছে রেফারেন্স নিচ্ছি। অ্যান্ড দেন হাদিস ইসলামের বিষয়গুলো, ফতোয়া যেগুলো কোন ক্ষেত্রে কোনো মতেই না, কন্টেম্পোরারি ইস্যু, হ্যাঁ হাদিস, কোনোভাবেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে এই মুহূর্তে কোনো প্রশ্ন করা যাবে না। কারণ আপনি সেই প্রশ্নের উত্তর এমনভাবে সে দেবে হয়তো আপনি ভাববেন সেটাই হচ্ছে হাদিস, এবং আপনি হয়তো অনেক কনফিডেন্সের সঙ্গে তার উপরে আমল করছেন, অ্যান্ড দেন আপনি পরে বুঝতে পারছেন যে সেইটা একটা ভুল ছিল এবং আমি ভুল জিনিসের উপরে আমল করছি। তবে এতটুকু বলা যেতে পারে মানে যাদের ইসলামিক বিষয় সম্পর্কে ধারণা আছে, হালকা ইসলাম বিষয় জানে, তো সে আইডিয়া নেওয়ার জন্য মানে ওর উপর ডিপেন্ডেন্ট না হয়ে শুধু আইডিয়া নেওয়ার জন্য করতে পারে, কিন্তু পরোক্ষভাবে তাকে কোনো একজন স্কলার কাছে গিয়ে জানতে হবে। একদম 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 সেটা প্রত্যেকটি ক্ষেত্রে ভালো। এই ভালোর যে ডিফারেন্স আপনি মানে আপনি এখান থেকে যে ক্যালকুলেট করবেন অ্যাজ এ হিউম্যান, সেইটা একজন হিউম্যান ইন্টারাকশনের মাধ্যম দিয়েই হতে পারে, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যখনই কম্প্যারিজনের প্রশ্ন উঠলো যে হিউম্যান ইন্টেলিজেন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তখন মানুষের ব্যাপারে একটি আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ফিল বাররি ওয়াল বাহর, মানে বানি আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন জলে স্থলে। একদম, তো এটা সম্মানিত। আল্লাহ তাআলা কোনো অন্য কোনো ইন্টেলিজেন্সের কথা বলছেন না, বানি আদম মানে হিউম্যান ইন্টেলিজেন্সকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন জলে স্থলে। তো মানুষের তো শ্রেষ্ঠত্ব সবসময়ই আছে, কোরআনেও সেটা স্বীকৃত। পডকাস্টের একদম শেষ মুহূর্তে এভার এন্ডিং একটি টক এটি। তো আমরা যে বিষয়টি মৌলিকভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব যে হ্যাঁ এখানে এমনও রাখা যাবে না যে আমার প্রেজিডিয়াস মনোভাব যে আমি এআই থেকে দূরে থাকবো। অনেক মানুষই আছেন যে না এইসব জিনিসের ফালতু জিনিসের কোনো দরকার নেই। 90-এর দশকে যখন কম্পিউটার আসে আমাদের বাংলাতে, সেই সময়ে কম্পিউটার আসার পরে জব হারিয়ে যাবে। টিভির থেকে অনেকে বলতো যে এর দ্বারা কোনো কিছু হতে পারে না, এটা হারাম, এবং টিভি ভেঙে দেওয়া হতো। কিন্তু ডক্টর জাকির নায়েক গেম চেঞ্জার ব্যক্তি, একদম উনি সেই টিভির দ্বারাতে কিভাবে ইসলাম প্রচার করে দিলেন, ঘরে ঘরে ইসলাম শিখিয়ে দিলেন। বলেন এটা দারুণ জিনিস যে তার মাধ্যমে এটা হচ্ছে প্রযুক্তিকে ব্যবহার করার মাধ্যমে ডক্টর জাকির নায়েক একটা আমাদের জন্য উদাহরণ হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে কম্পিউটার আসার পরে জব হারিয়ে যাবে, কম্পিউটারকে আসার ক্ষেত্রে তারা বাধা প্রদান করেছিল। কিন্তু আজকে আমরা এই জায়গায় বসে 2025 আজকের দিনে যখন আমরা কম্পিউটারের রেলেভেন্সি দেখছি, তার ব্যবহারের জায়গা দেখছি, তখন আমরা দেখছি যে না, এটা আমরা যত তাড়াতাড়ি অ্যাডপ্ট করেছি, যে যত আগে অ্যাডপ্ট করেছে তত বেশি উপকৃত হয়েছে, আর যত বেশি ডিলে করেছে তত তারা পিছিয়ে গেছে। আর ঠিক একইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে সেটাকে অ্যাডপশনের জায়গায় আসতে হবে। আজকে আপনার বিজনেস অটোমেশন বলেন, আপনার ব্যবসাকে আপনি অটোমেট করতে চাইছেন, যেখানে আপনাকে একজন লোককে বসিয়ে রাখতে হবে আপনার কাস্টমারকে ফিডব্যাক দেওয়ার জন্য। তো আর্টিফিশিয়াল যদি ইনক্লুড করা হয় তাহলে আপনার মানে 50% আপনার যে ফোর্স, আপনার যে লোক লাগানোর যে জায়গাটা, সেটা কমে যাবে। সেটা ব্যবসা হতে পারে, সেটা রিসার্চ ক্ষেত্রে হতে পারে, হাদিস কোরআন রিসার্চ বলতে পারি, অথবা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, স্টুডেন্টের জীবনে হতে পারে। তাহলে এখানে আমরা বলতে পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারটা আমাদের শিখতে হবে এবং যথাযথভাবে শিখতে হবে, একদম দূরে সরা যাবে না। এবং এটা নয় যে আপনার হিউম্যান যে ইন্টেলিজেন্স তার থেকে সে বেশি না, সে সমস্ত কিছু দিক থেকে আপনার থেকে বেশি হতে পারে। ওই বিষয়ে আপনার থেকে পারদর্শী মানে সমস্ত বিষয়ে সে পারদর্শী হবে, ইট ডাজন্ট মিন লাইক দ্যাট। কারণ ইউ আর এ হিউম্যান, যেমনটি আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ঠিক আছে? তো এইখানে মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন, এবং সম্মানিত কি আল্লাহ বুদ্ধিমত্তার দিক থেকে সম্মানিত করেছেন। এবং যারা স্টুডেন্ট আছে তাদেরকেও একটা উদ্ভাবনী মনোভাব তাদের মধ্যে থাকতে হবে যে না, আমরা শুধু কনজিউমার নই, উই আর নট জাস্ট লাইক কনজিউম থিংস। আমরা মানুষকে জিনিসপত্র শুধু খাবো তা না, বরং আমরা হচ্ছে প্রোভাইডার। যদি আমরা প্রোভাইডার না হই
তাহলে কিন্তু অন্য কেউ আমাদেরকে দিবে, আমরা কনজিউম করব এবং তার থেকে ভুল ভ্রান্তি থাকবে সেগুলো আমাদেরকে নিতে হবে। একটা কথা আছে এখানে, সেটা হচ্ছে যে ইফ ইউ আর নট পে ফর দ্য প্রোডাক্ট ইউ আর দ্য প্রোডাক্ট। একদম। তুমি যদি কোনো জিনিসের এর জন্য পয়সা না দাও, কনজিউম করো শুধুমাত্র, তার মানে তুমি হচ্ছে প্রোডাক্ট। তার মানে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা আমরা ব্যবহার করছি, হ্যাঁ ব্যবহার শিখতে হবে। আমরা যারা আজকে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, আমরা ফ্রিতে ব্যবহার করছি না, আমরা কি দিচ্ছি তাতে? আমরা আমাদের ডেটা দিচ্ছি, আমরা আমাদের সময় দিচ্ছি। মানে সব থেকে প্রেশিয়াস জিনিস, পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়। আমরা কি দিচ্ছি? আমাদের অর্থ দিয়ে ডেটা রিচার্জ করছি। তার মানে আমরা কোনো জিনিস ফ্রি পাচ্ছি না। দেন আমাদের মধ্যে এরকম ভাবনাই তৈরি হতে হবে যে আমরা ইনশাআল্লাহ প্রোভাইডার হব, এবং সেই ভাবনা নিয়ে এগোতে হবে। তাহলে আমাদের প্রথম প্রশ্নের শেষ উত্তরটি কি হবে? যে প্রথম প্রশ্নের শেষ উত্তর, AI cannot beat human intelligence. Fish cannot climb a tree. মাছ কখনোই গাছে উঠতে পারবে। এইভাবেই যদি আমি এখন মাছকে যদি বলি তুমি গাছে থাকো, পাখিকে যদি বলি তুমি পানির মধ্যে থাকো, হবে না। এখানে নিজস্ব সবার একটা জায়গা আছে। তাহলে ওভারঅল যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে হিউম্যান ইজ হিউম্যান, AI ইজ AI। তাহলে হিউম্যান অবশ্যই সমস্ত দিক থেকে AI থেকে অনেক উপরে। তো আজ এ পর্যন্তই। অলিউর রহমান, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবং আমাদের দুই ভাই মিলে আমরা এ ধরনের আরও ইনফরমেটিভ অনেক ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসবো। প্রত্যেকটা ভিডিও করতে অনেক বেশি এফোর্ট এবং মেহনত আমাদের লাগে। সেখানে আমরা নিজেরাই এডিট করি, নিজেরাই শ্যুট করি, নিজেরাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যদি এই ধরনের কন্টেন্ট আপনাদের ভালো লাগে তাহলে কি করতে হবে? অবশ্যই লাইক করবেন এন্ড বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। একদম। আসসালামু আলাইকুম।